ঘাসফড়িংয়ের পরিপাক নিয়ে কথা বলছি। তো পরিপাকের যে অঙ্গগুলো আছে সেটাকে 3 ভাগে ভাগ করে ফেলো। কয় ভাগে? 3 ভাগ। খুঁজে পাচ্ছ না? আমি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। পরিপাক পাইছো? আচ্ছা, পরিপাকের আমরা 3টা অংশে ভাগ করে ফেলব। পরিপাকের অংশ কয়টা তাহলে? পরিপাককে আমরা, আচ্ছা ওই অংশগুলো পরে বলতেছি। পুরো পরিপাক প্রক্রিয়াটাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলছি। পরিপাকের জন্যে কিছু কাজ হবে হচ্ছে নালীর মধ্যে, এটাকে বলা হয় পরিপাক নালী। আমাদের ক্ষেত্রেও পরিপাক নালীর ভিতরে কিছু পরিপাক হয়, আর পরিপাক গ্রন্থির থেকে কিছু পরিপাকে সাহায্য করে, তাই তো? পরিপাক গ্রন্থি। আচ্ছা, এটা ডাইজেশন বলছি আমরা। তারপরে এটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আর এটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে আমরা পরিপাককে 2 ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে নালী আর একটা গ্রন্থি। ওকে, এখন দেখো এই নালীর ভিতরে 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ আছে। একটা হচ্ছে, আচ্ছা 3টা অংশের মধ্যে অনেক ভাগ আছে আবার, 3টা অংশ এইভাবে লিখি আমরা। প্রথম অংশের নাম হচ্ছে স্টোমোডিয়াম। কি নাম? স্টোমোডিয়াম, DAEUM, স্টোমোডিয়াম। তাহলে স্টোমোডিয়াম একটা, বা এটা হচ্ছে অগ্র পরিপাক নালী। হ্যাঁ, সামনের অংশ, তাই তো? বাংলায় কি লেখা আছে শব্দটা? অগ্র পৌষ্টিক নালী। এই যে পরিপাক নালীকে পৌষ্টিক নালী বলছি আমরা। হ্যাঁ, তাহলে প্রথম খণ্ডটার নাম হচ্ছে অগ্র, তারপরে মধ্য, বা এটার বাংলা নাম শিখে লাভ নেই, এই টার্মটা পুরোটাই ইংলিশ শিখতে হবে। এটা বাংলা শিখলে বিপদে পড়বা, ইংলিশ টার্ম বেশি ইউজ হয় এখানে। হ্যাঁ, তাহলে স্টোমোডিয়াম, এটার নাম হচ্ছে মেসেন্টেরন। কি নাম? চিত্র মানে পরীক্ষায় কোথাও লিখতে হবে না, তোমার বোঝার জন্য তুমি বইয়ের সামনে যে ছবি আছে ওইটা নিয়েও কাজ করতে পারো। তাহলে এর নাম হচ্ছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন। কি নাম? মাঝখানে যে কোনো জিনিসকে বোঝাইতে সাধারণত মেসেন শব্দটাকে ইউজ করা হয়। মেসেন, তাই না? মেসোগ্লিয়া, 2 এর মাঝখানে, এরকম। মেসেন্টেরন। শেষের ভাগটাকে বলা হয় হচ্ছে প্রক্টোডিয়াম। এটার নাম কি? আর এটার নাম মেসেন্টেরন। প্রক্টোডিয়াম, DAEUM। তাহলে এদের পরিপাক নালীকে কয় ভাগে ভাগ করে ফেললাম? 3 ভাগে ভাগ করে ফেললাম। এখন আসো পরিপাক গ্রন্থি, যেটা এর মধ্যে কিছু পড়া আছে নালীর মধ্যে, আমরা এটা পরে পড়তেছি। গ্রন্থি কে কে আছে দেখো। এটার নাম লালা গ্রন্থি বা ডাইজেস্টিভ, এটার নাম হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। আমাদেরও হচ্ছে লালা গ্রন্থি আমাদের হজমে প্রথমে কাজ করে। মুখের মধ্যে আছে, তাই না? মুখের মধ্যে আমরা যে কথা বলছি, আমাদের মুখটা ভেজা থাকছে, এগুলো লালা গ্রন্থি থেকে নিঃসৃত, লালা নিঃসৃত হচ্ছে। খাওয়ার সময় এখান থেকে লালা রস বের হয়, ঠিক না? লালা গ্রন্থিকে আমরা বলছি স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড। এরপরে আচ্ছা, এখানে আর একটা জিনিস খালি কাজ করবে, সেটা হচ্ছে এই যে মধ্য যে খণ্ডটা, এই যে মেসেন্টেরন, এই মেসেন্টেরনের ভিতরের দিকে যে ওয়ালটা থাকে তাকে বলা হয় হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণী। কি বলে? অভ্যন্তরীণ প্রাচীর। মনে করো এইটা একটা নালী, তাহলে ভিতরের দিকে একটা প্রাচীর আছে না, সেই ভিতরের প্রাচীরটার নাম কি? মেসেন্টেরনের অন্ত আবরণ বা ইন্টারনাল ওয়াল অফ মেসেন্টেরন।
তাহলে মেসেন্টেরনের এই অন্ত আবরণ থেকে এখান থেকে কিছু এনজাইম এবং হরমোন ক্ষরণ হয়, সিক্রেট হয়ে তোমার হচ্ছে পরিপাক করতে এরা সাহায্য করে। তাহলে এই জায়গায় কিছু গ্রন্থি আছে। আর আমাদের আছে কোথায়? মুখের ভিতরে আছে হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতরে কিছু গ্রন্থি আছে, মুখের ভিতরে লালা গ্রন্থি আমাদেরও কিন্তু আছে 3 জোড়া। আমাদের পরিপাক গ্রন্থি হিসাবে পাকস্থলীর মধ্যে গ্রন্থি আছে, আর আছে ক্ষুদ্রান্ত্রের ভিতরে আন্তরিক গ্রন্থি। এদের এত জায়গায় নেই, এদের খালি এই যে লালা গ্রন্থি আছে আর এইখানে আছে, এই জায়গাটার মধ্যে মধ্যভাগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা লিখবো যে মেসেন্টেরনের অন্ত আবরণ বা ইন্টারনাল ওয়াল অফ মেসেন্টেরন। তাহলে মেসেন্টেরনের অন্ত আবরণ আর কোথায়? লালা গ্রন্থি। এই 2 জায়গায় ওদের হচ্ছে সরে গেছে। আচ্ছা দেখতেছি আমি, দাদা সমস্যা নেই, খালি ফেলে দিয়ে তাহলে নড়ানড়ি করলে সমস্যা। আচ্ছা, লালা গ্রন্থির সংখ্যা কত বলো তো? দেখে মনে হচ্ছে এখানে 2টা এখানে 2টা, আসলে এই 2টা মিলে হচ্ছে একটা। আর এইগুলো সব মিলে এখানে যত শাখা প্রশাখা আছে সব মিলে একটা। খেজুরের একটা থোকার মধ্যে অনেক খেজুর আছে, তা আমরা কি বলবো যে 2টা থোকা হয়েছে? একটা হয়েছে। তাহলে লালা গ্রন্থি হচ্ছে 1 জোড়া। কত? 1 জোড়া। সেই 1 জোড়ার মধ্যে অনেক শাখা প্রশাখা আছে। লালা গ্রন্থির সংখ্যা কত? 1 জোড়া। আর এটা তো আবরণ, এইখানে তো আর জোড়া আর সিঙ্গেল কিছু নাই, কি বলো? তাহলে গ্রন্থি হিসাবে এই 2 জায়গা দিয়ে এনজাইম আর হরমোন ক্ষরণ হয়, হয়ে এদের কিছুটা হেপাটিক সিকা। আল্লাহ, এটা বাদ পড়ছে। হ্যাঁ, প্রথমে 3 দিছিলাম, দিয়ে পরে আবার একটা কেটে দিছি, ভুলে গেছি। হেপাটিক সিকা, হেপাটিক সিকা কোথায় আছে দেখো। আচ্ছা, হেপাটিক শব্দটার মানে হচ্ছে যকৃৎ সম্পর্কিত শব্দ, লিভার সম্পর্কিত শব্দগুলোকে আমরা হেপাটিক বলি। এই যে স্টোমোডিয়াম আর হচ্ছে মেসেন্টেরন, এই 2 এর সংযোগস্থলে এইখানে এরকম 1 2 3 আর এই পাশে 1 2 3। তাহলে এই দিকে 3 জোড়া আর এটা জাস্ট পিছনের দিকে আর 3 জোড়া হেপাটিক সিকা থাকে, যকৃতের মতো কাজ করে সংযোগস্থলে, 2 এর সংযোগস্থলে। ঠিক আছে। আর কোথায় পাইছিলে বলো তো? ওই যে ওর নাম কি জানি, মালপিজিয়ান নালিকা কোথায় ছিল? 2য় এবং 3য় খণ্ডের সংযোগস্থলে, তাই না? আচ্ছা, 3য় খণ্ডটা এখানে একটু ছোট করে দিই, এইটাকে একটু বড় করে দিই, দেখতে ভালো দেখাচ্ছে না, যা ছিল তাই আর কি, দেখতে সুন্দর করে দিলাম। 2য় এবং 3য় খণ্ডের সংযোগস্থলে আমরা যে পড়ছিলাম মনে আছে? মালপিজিয়ান নালিকা, তারা ছিল কিন্তু 2 আর 3 নম্বর খণ্ডের সংযোগস্থলে। আর 1 আর 2 এর সংযোগস্থলে কি থাকে? জাংশনাল পয়েন্টে হেপাটিক সিকা। এই হেপাটিক সিকার নাম্বারটা, হ্যাঁ না কয়টা? এখানে 3 জোড়া, আর ওই পাশে বডির এক সাইডে 3 জোড়া আর ওই সাইডে আর 3 জোড়া আছে। মানে জিনিসটা যদি এরকম করে থাকে, এই দিকে 3 জোড়া, এই দিকে 3 জোড়া, আমরা এই এক পাশটা দেখতেছি, এই সাইডে আর 3 জোড়া আছে। তাহলে হেপাটিক সিকার সংখ্যা কত? 6 জোড়া। এইটা এমসিকিউ এর জন্য বোর্ড পরীক্ষায় ঘন ঘন আসে, বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। হেপাটিক সিকার সংখ্যা কত? 6। এখন এই জায়গার মধ্যে কিছু অঙ্গ আছে, সেই অঙ্গগুলোর নাম পড়বো আর 1টা-2টা করে কাজ পড়বো, সেটা এই পার্টটা পুরোটাই আমাদের এখন এমসিকিউ হবে। আর শেষে পরিপাক প্রক্রিয়া যেটা বলবো ওইটা 3 মার্কের জন্য একটা সৃজনশীল হিসেবে পড়বো। ওকে, আসো স্টোমোডিয়াম প্রথম যে খণ্ডটা, এর মধ্যে কি কি আছে দেখো। প্রথমে এখানে থাকবে মুখ, কি থাকবে? মুখ। ওটাকে আমরা কি বলছিলাম? মুখপাঙ্গ, তাই না? মুখকে আমরা কি বলছিলাম? তাহলে মুখভঙ্গ হচ্ছে এটা স্টোমোডিয়ামের পার্ট। কার পার্ট? স্টোমোডিয়ামের পার্টের মধ্যে আছে হচ্ছে প্রথমে মুখপাঙ্গ বা মাউথ পার্ট, মুখছিদ্র, তারপরে মুখপাঙ্গ। মুখছিদ্র আগে আছে? শুধু মুখছিদ্র দেয়া, ওর ভিতরে মুখভঙ্গের কথা আছে? আচ্ছা, ও আচ্ছা, মুখপাঙ্গ না দিয়ে মুখ দাও না? হ্যাঁ, থাকার কথা। আচ্ছা ঠিক আছে, শুধু নাম তাহলে মুখ দাও, সমস্যা নেই, বইতে যেরকম আছে সেরকম দিই আমরা।
ওই যে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট আছে না, ওইটা দিয়ে তো মুখ, ওদের মুখের মতো একটা গঠন আছে, সেই হিসাবে পরিপাক নালীর প্রথম অংশ মুখ বলে। ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এটা মুখপাঙ্গ বলতে চাইছিলাম, কিন্তু আসলে মুখের ভিতর দিয়ে যেহেতু খাবার ঢুকবে, মুখপাঙ্গ পুরোটা বলে লাভ নাই, শুধু মুখটাকে বলাই ভালো। তাহলে মুখপাঙ্গ, সরি আবার বলি মুখপাঙ্গ, মুখ। এরপরে এই নালীটার নাম হচ্ছে গ্রাস নালী বা হচ্ছে ইসোফেগাস। এই জায়গা দিয়ে মুখের ভিতর দিয়ে খাবারটা ঢোকার পর যে জায়গা দিয়ে যায়, আমরা হা করলে যে জায়গাটুকু দেখা যায় এটাকে মুখ গহ্বর বা বাক্কাল ক্যাভিটি বলে। এরপরে যে জায়গাটুকু ভিতরে চলে গেছে ওর নাম হচ্ছে ওই তোমার হচ্ছে এই জায়গায় আমাদের জাস্ট ট্রাকিয়া, এটা ট্রাকিয়ার পিছন দিকে, এটা ট্রাকিয়া, এটা জাস্ট পিছন দিকে আরেকটা নালী আছে, ওইটাকে বলা হয় খাদ্যনালী বা গ্রাস নালী। সেই নালীটা হচ্ছে মুখের পরে শুরু হয়েছে ওদের, ঠিক আছে? তাহলে ওদের এটার নাম হচ্ছে গ্রাস নালী বা ইসোফেগাস। কি নাম? ইসোফেগাস। আচ্ছা এদিক লিখে আমরা, এদিক লাগবে, ওকে। গ্রাস নালী। তারপরে যে জায়গাটা আছে এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, ওদের মুখের মধ্যে কোনো দাঁত নেই। গ্রাস নালীর পরে যে এখানে একটা অঙ্গ আছে তার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই জায়গা না, আমরা আগে হচ্ছে এর পরের পার্টটার নাম কি লেগেছে দেখো তো, ক্রপ। এইটা হচ্ছে ওদের ক্রপ, পাকস্থলীকে ওদের ক্রপ বলে। কি বলে? পাকস্থলীকে ক্রপ। তারপরে ওদের দাঁত আছে হচ্ছে এই জায়গায়, এই ক্রপের লাস্ট প্রান্ত যেখানে, এটা তো দুইয়ের সংযোগস্থলে, আর এই পার্টটা যেখানে শেষ হয়েছে ঠিক তার আগে একটা অঙ্গ আছে তার নাম গিজার্ড। এই গিজার্ডের ভিতরে ওদের দাঁত থাকে, তাই দাঁত দেখো কত পরে এসে দাঁত, আর আমাদের মুখ খুলে মুখের মধ্যে আগে দাঁত, আর ওদের দাঁতটা হচ্ছে পাকস্থলীর পরে যে শেষ প্রান্তে। তাহলে পাকস্থলীটাকে কি বলা হয়? ক্রপ। কি বলে? তাহলে পরের পার্টের নাম হচ্ছে ক্রপ। হ্যাঁ, গলবিল। এই যে গ্রাস নালীটাই তো, আচ্ছা গলবিল না, হা করলে মুখের যে অংশটা দেখা যায় ওটাকে গলবিল বলে। ওটা কি তাহলে মুখের পরে আছে না গ্রাস নালীর আগে? তাহলে এখানে একটা পার্ট আমরা অ্যাড করি, মুখ হা করলে যে অংশটা দেখা যায় তার নাম কি? গলবিল। তাহলে মুখের পরে আগে হা করা অংশ, তারপরে গ্রাস নালী। হা করলে মুখের ভিতরে যেটা দেখতে পাচ্ছ এইটাকে গলবিল বলে। এই যে আমার মুখ, মুখ গহ্বর, ওর নামই হচ্ছে মুখ গলবিল। যার নাম মুখ গহ্বর তার নামই মুখ গলবিল। এই যে মুখ হা করলাম, এখান থেকে আমার মনে করে গলা শুরু হয়েছে, তাহলে মুখের ভিতরে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটার নাম কি? গলবিল। তাহলে একটা পার্ট এখানে একটু অ্যাড করো, মুখের পরে হচ্ছে গলবিল বা ফ্যারিংস বলে এটাকে। কি বলে? ফ্যারিংস বা গলবিল। আর তারপরে হচ্ছে এই যে খাদ্যনালীটা, গলবিলের পরে খাদ্যনালী শুরু হয়, গেল। তারপরে হচ্ছে যে পাকস্থলী, ওদের ক্রপটাকে কি বলি আমরা? মানে পাকস্থলীটাকে আমরা ক্রপ বলছি। এই পাকস্থলীর শেষ প্রান্তে ওদের এক দাঁতের মতো একটা গঠন থাকে, কাইটিন নির্মিত দাঁত, যে অঙ্গের মধ্যে থাকে তার নাম গিজার্ড। কি নাম? গিজার্ড। সেই অঙ্গটার নাম হচ্ছে গিজার্ড। প্রোভেন্ট্রিকুলাস এর আরেক নাম হচ্ছে গিজার্ড। হ্যাঁ, দুটো নামই আমাদের একটু শিখতে হবে, প্রোভেন্ট্রিকুলাস বা গিজার্ড। এই গিজার্ডের মধ্যে ওদের দাঁত থাকে, কাইটিন নির্মিত দাঁত। কয়টা? 6টা, অনুলম্ব বরাবর, লঙ্গিটিউডিনালি 6টা দাঁত থাকে। আর তিনটা করে না, এই যে আমরা যদি ওদের গলবিলটা হচ্ছে গোলাকার, তাই না? মানে ক্রপ তো গোলাকার, মনে করো এরকম একটা, তাকাও আমাদেরকে, তাকাও, এটা টিউবের মতো। আমি এখানে কাটলাম, কাটলে এই গোলাকার অংশের চারদিকে ঘিরে এরকম 6টা দাঁত আছে, গোলাকারের চারদিকে অংশ ঘুরে। তো আমি যখন এটা কেটে আমি বইতে দেখো একটা গোলাকার একটা প্রস্থচ্ছেদ আছে, সেই প্রস্থচ্ছেদের চারদিকে 6টা দাঁত দেখাইছে, বুঝতে পারছো? আচ্ছা, দাঁতের চারপাশে ওদের নরম কিছু অংশ থাকে মাংসের মতো, এটাকে বলা হয় প্যাড। বলো কি? তাহলে এই জায়গাগুলোর মধ্যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কোনটা? সেটা হচ্ছে গিজার্ড। গিজার্ড থেকে মনে রাখবা 6টা অনুলম্ব দাঁত আছে। কয়টা? হ্যাঁ, অনুলম্ব মানে লম্বালম্বি ভাবে। হ্যাঁ, ওদের এই যে এটা যদি বডি হয়, বডির এরকম সব জায়গায় দিয়ে এরকম করে চারদিক দিয়ে এরকম লম্বালম্বি ভাবে আছে দাঁতগুলো। হ্যাঁ, অনুলম্ব। আর 6টা ভাঁজ আছে, ফোল্ডিং আছে 6টা, তার মধ্যে 6টা হচ্ছে নরম প্যাড থাকে, আর কিছু চুলের মতো কিছু জিনিস থাকে,
তোমার এগুলো করে কি, খাবারের যে বড় টুকরাগুলো ওইগুলো যেন গলার ভিতরে না ঢোকে, ওদের মুখের ভিতরে না ঢোকে, ওটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, খাবারের ছোট টুকরাগুলো যেন পাস হয়, সেই জন্য কিছু এখানে চুলের মতো জিনিস থাকে গিজার্ডে, ফ্লাজেলা, চুল এগুলো বলতে পারো। তাহলে গিজার্ডের মধ্যে কি পাইলাম? কাইটিনিয়াস দাঁত পাইলাম 6টা, 6 জোড়া না কিন্তু 6টি। হেপাটিক সিকা কয়টি? হেপাটিক সিকা কয়টি? কয়টি? তাহলে যদি অপশনে 12টি থাকে আর যদি 6টি থাকে কি দিবা? হ্যাঁ, দেখবা ভুল করে আগে 6টির মধ্যে চলে গেছে, কারণ 6 পড়ে আসছো, জোড়া নাকি টি খেয়াল করো নাই, ব্যাস ওইখানে নাম্বার। মেডিকেলে এরকম বিভ্রান্তি ঘটায় আর কি, হ্যাঁ, ভর্তি পরীক্ষাগুলোতে এরকম বিভ্রান্তি ঘটায়। তাহলে 6টা দাঁত, কাইটিনিয়াস, তাই তো, কাইটিন দিয়ে তৈরি। 6টা ভাঁজ আছে, ভাঁজ, ফোল্ডিং, কয়টা? 6টা। আর হচ্ছে 6টা প্যাড থাকে, কয়টা? 6টা প্যাড, নরম প্যাড থাকে দাঁতের চারদিকে, যেমন আমাদের দাঁতের মাড়ির চারপাশে নরম অংশ আছে না, ওইরকম। আর কি থাকে? কিছু চুল থাকে, কিছু হেয়ার লাইক স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের দাঁতের চারপাশে যেমন মোটা মাংসল একটা অংশ আছে, এটাকে আমরা দাঁতের মাড়ি বলি বা হচ্ছে গাম বলি, ওদের হচ্ছে ওইটাই হচ্ছে এই প্যাড, নরম নরম প্যাড। হ্যাঁ, নরম প্যাড। এগুলো সব টি, এগুলো সব কি? 6টি, 6টি। ঠিক আছে, এখান থেকে শুধু এই জিনিসটা একটু মনে রাখবা। এইখান থেকে যেই প্রশ্নটা এমসিকিউতে প্রায় আসে সেটা হলো, দিবি গিজার্ড কোন অংশের মধ্যে আছে? স্টোমোডিয়াম, প্রোক্টোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, বলো কার মধ্যে আছে? গিজার্ড, স্টোমোডিয়াম। স্টোমোডিয়ামের লাস্ট পার্ট হচ্ছে গিজার্ড, গিজার্ডের পরে আর কোনো স্টোমোডিয়ামের পার্ট নেই। ওকে, তাহলে সিরিয়ালি পার্টগুলো আমরা একটু বলি। মুখ, তারপরে হচ্ছে গলবিল মানে ফেরিংস, তারপরে গ্রাসনালি, তারপরে ক্রপ, এরপরে গিজার্ড বা ভেন্ট্রিকুলাস, প্রোভেন্ট্রিকুলাস। তাহলে এইখান থেকে প্রোভেন্ট্রিকুলাসটা আমাদের ভালো করে পড়তে হবে। এবার আসো এমসিকিউ, কিন্তু পুরো পার্টটা কি নিয়ে আলোচনা হচ্ছে? মেসেন্টেরন। হ্যাঁ, এই পার্ট থেকে এমসিকিউ হয়, আর কিভাবে পরিপাক হয় ওটা হচ্ছে সিকিউ। প্রক্রিয়ার মধ্যে পরে যাচ্ছি। মেসেন্টেরন এখানে হচ্ছে এই মধ্যভাগ, এই পাতলাটা অনেক, এখানে একটা অনেক পাতলা পর্দা থাকে, থিন মেমব্রেন, পাতলা পর্দা থাকে। কোথায়? মেসেন্টেরনের চারদিকে একটা পাতলা পর্দা থাকে, থিন মেমব্রেন থাকে, এবং এটা হচ্ছে ভেদ্য প্রকৃতির, পারমিয়েবল। কেমন? ভেদ্য প্রকৃতির। এই পর্দাটার নাম হচ্ছে পেরিট্রফিক পর্দা। কি নাম? পেরিট্রফিক পর্দা। এটা একটা এমসিকিউ মেসেন্টেরন থেকে, যে পেরিট্রফিক পর্দাটা কোথায় পাওয়া যায়? মেসেন্টেরনের অন্ত আবরণে। এইটা কেমন প্রকৃতির? ভেদ্য। ঠিক আছে, আর এটা মেসেন্টেরনে পাওয়া যায়। মেসেন্টেরন থেকে এই কথা দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কিউটিকলের পরিবর্তে এই জায়গাগুলোর মধ্যে কিউটিকল আছে প্রথম আর শেষ খণ্ডে। কি পড়া আছে তোমাদের? কিছু বলবা? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? যে ও কি বললো? কিউটিকল নির্মিত প্রাচীরের পরিবর্তে। কেন পেরিট্রফিক বললো? কিউটিকল বলার দরকার কি? এই দুটো জায়গা দিয়ে প্রথম আর শেষ খণ্ডের ভিতর দিয়ে কোনো জিনিস যাওয়া আসা করতে পারে না, তাহলে এটা হচ্ছে অভেদ্য। অভেদ্য হলে কি? এখানে একটা কঠিন একটা আবরণ দিতে হবে, সেই কঠিন আবরণে হার্ড, সেই আবরণের নাম হচ্ছে কাইটিন, কিউটিন নির্মিত কিউটিকল। আর মাঝখানে কোনো কিউটিন নেই, যার কারণে এটা যাওয়া আসা করতে পারে ভিতর দিয়ে কোনো জিনিস, বাইরে বা বাইরে থেকে কোনো জিনিস। এর চারপাশে তো ব্লাড আছে, তাই না? হিমোসিলের ব্লাড আছে না? সেই ব্লাড থেকে পুষ্টি এর মধ্যে আসতে, সরি, এখান থেকে ব্লাডের মধ্যে পুষ্টিটা সহজে যেন যাইতে পারে, সেই জন্য এই জায়গাটা পাতলা। সব জায়গায় যদি আটকানো থাকে তাহলে বের হবে কোত্থেকে পুষ্টিটা, ঠিক না? তাই এদের কিউটিকল আছে, আর এদের পেরিট্রফিক মেমব্রেন, পাতলা একটা পর্দা এটা আছে। তাহলে মেসেন্টেরন শেষ। এখন আসো, আচ্ছা, আর যে হেপাটিক সিকা, হেপাটিক সিকা কোথায় বলবা? বলবো যে দুইয়ের সংযোগ স্থলে। এর পজিশন কোথায়?
হ্যাঁ কয়টা আছে? এই যে বলছিলাম 6 জোড়া আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ আচ্ছা, এখান থেকে হচ্ছে বিভিন্ন তোমার পরিপাককারী রস বের হয়, বের হয়ে খাবারকে পরিপাক করতে এই জায়গাটা সাহায্য করে। এইবার আসো প্রোক্টোডিয়াম, শেষ অংশ। এই শেষ অংশে খাবার, এখানে সাধারণত প্রোক্টোডিয়ামের মধ্যে কি কি অংশ আছে দাঁড়াও। হ্যাঁ, এর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। ভালো কথা বলছো তো, গ্যাস্ট্রিক, এ বইয়ে লেখা আছে অবশ্য, পড়ার সময় টের পাইতে তোমরা। গ্যাস্ট্রিক সিকা, এর আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। আর প্রোক্টোডিয়াম হচ্ছে শেষ পার্ট, একটু এই জায়গায় কোনো হজম হয় না, হজম মেইনলি হয় হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ পরিপাক হয় এই জায়গাটা। আর এর পরের যে পার্টটা তার নাম হচ্ছে কোলন। কি নাম? কোলন। তার পরের নাম হচ্ছে রেকটাম বা মলাশয়, আর শেষের নাম হচ্ছে পায়ু বা এনাস। ঠিক আছে, তো এইখানকার মধ্যে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা এই মলাশয় বাংলা লেখো, শুধু জেনে রাখো যে এটাকে রেকটাম বলে। ইংলিশ সহজ তাই না? ইংলিশ একটু সহজ লাগে না? হ্যাঁ, এখন তোমাদের ম্যাক্সিমাম টার্মই সব ইংলিশেই হবে। এই কোলনের মধ্যে একটা বিশেষ কথা আছে, কোলনের মধ্যে কোনো খাবার পরিপাক হয় না, পরিপাকৃত খাবারের অংশ থেকে শুধুমাত্র পানি শোষিত হয়, হয়ে খাবারটা কঠিন মল আকারে পরিণত, মানে অপরিপাকৃত যে অংশ, মানে খাদ্যের যে অপাচ্য অংশ সেটা কি হবে? মল হবে না? ওই অপাচ্য অংশ থেকে পানি শোষণ করে ওটা কঠিন মল আকারে তৈরি করে। আমাদের ক্ষেত্রেও তাই, কোলনের মধ্যে খাবার থাকার সময়, মানে খাবার যে অংশটা পরিপাক হয় নাই, অপরিপাকৃত বা অপাচ্য অংশ বলে আর কি, আনডাইজেস্টেবল পোর্শন, ওই জায়গা থেকে পানি শোষণ হয়। কোথায়? কোলনে। তাহলে কোলন কি করে? পানি শোষণ করে, ওয়াটার অ্যাবজর্ব করে। কোন পার্ট থেকে, মানে সরি কোন খাবার থেকে? অপাচ্য অংশ থেকে পানি শোষণ করে, করলে অপাচ্য অংশটা মল আকারে দেহের বাইরে, শক্ত মল আকারে দেহের আকারে বের হয়। এই জন্যে যদি কারোর কোলনের ভিতরে বেশি সময় ধরে আমরা যদি আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে বাথরুমের বেগ বেশিক্ষণ চেপে ধরে রাখা। এটার কারণে কি হয়? মলাশয়ের মধ্যে হচ্ছে অপাচ্য অংশটা বেশি সময় ধরে অবস্থান করে। বেশি সময় ধরে অবস্থান করলে কী হবে? পানি শোষণ বেশি হবে, বলে তখন মলটা অনেক শক্ত হয়ে যায়, তখন কোষ্ঠকাঠিন্য নামে একটা রোগ হয়। এই জন্যে বলে যে এটা প্রতিরোধের জন্যে বাথরুমের বেগ বেশিক্ষণ ধরে রাখা ঠিক না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে এদের পরিপাকৃত বিভিন্ন নালীর অংশ বা ট্র্যাক্টের অংশ, আর হচ্ছে গ্রন্থি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। তার মধ্যে এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, মেসেন্টেরনের এই কথাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর স্টোমোডিয়ামের ভিতরে এই গিজার্ড নিয়ে যে কথাটা বললাম, এই তিনটা কথা এখানকে হচ্ছে অনেকবার পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসছে। তাহলে এখানকার এমসিকিউ এখন দিলে পারবা? আরেকবার পড়তে হবে তাই তো? যাই হোক, আরেকবার পড়লে পারবা কিনা? আচ্ছা ঠিক আছে, এইবার চলে আসো পরিপাকটা আমরা একটু পড়ে ফেলি। পদ্ধতিটা 3 মার্কের জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ না, মাঝে সাঝে আছে। হ্যাঁ পড়বা, ছেড়ে দিব কেন? আরে আমি তো একদিন মিস করছি, এদের পড়া তো আমার আরো 1 ঘন্টা পড়ানো উচিত। কালকে সময় দিবা? কালকে ফ্রি আছো তোমরা? কালকে সারাদিন আমি জানি। আচ্ছা ঠিক আছে, আর একদিন নিবানি। তোমাদের ওই যে মঙ্গলবারে 21 তারিখে হচ্ছে ছুটি আছে একটা, 21 তারিখ। আজকে কত? সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস, ওই দিন আমাদের ক্যান্টনমেন্ট কলেজ, যত ডিফেন্সের কলেজ আছে সব বন্ধ থাকে। বৃহস্পতিবার, ওই দিন তোমাদের পড়ার দিন। আচ্ছা, ওই দিন একটু সকাল সকাল নিয়ে একটু বেশি সময় ধরে পড়বেন, ঠিক আছে? ওই যে আর একদিন পড়তে পারি না, কভার করে দিবেন। আর এমনি সিলেবাসটা একটু আগাইতে পারবো ওই দিন একটু সময় দিলে। তো ওই দিনে আমরা টার্গেট করে রাখি। হ্যাঁ, এখন আসো পরিপাক পদ্ধতিটা পড়ি। এই যে ওই ওর পরেই পরিপাক, হ্যাঁ এর পরে যাও, অঙ্গগুলো সম্পর্কে কথা হয়ে গেছে, এখন এই পরিপাক নিয়ে কথা বলছি। এই যে এখন ডাইজেশন, হ্যাঁ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, একবার জেনে রাখি। ওই যে বললাম শেষে
ওই কোলন বললাম, কোলনের আগের অংশের নাম ছিল হচ্ছে ইলিয়াম। তো এই প্রত্যেকটা পয়েন্টের ভিতরে কাজটা আছে, এক লাইন পড়বা, আর আমি যে অংশগুলো বললাম তোমাদেরকে ধরে ধরে ওই অংশগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ডাইজেশন প্রসেসটা কিভাবে হয় দেখো। এই শেষ ছবি মুছে ফেলছি, আরে দূর। দেখো এই খাবারটা প্রথমে এদিক দিয়ে যাচ্ছে, ওরা তো খায় হচ্ছে ঘাস লতা পাতা, এগুলোর মধ্যে কি থাকে? সেলুলোজ থাকে। কি থাকে? সেলুলোজ। ওজ থাকলে বুঝবা এটা একটা শর্করার নাম, কার্বোহাইড্রেটের নাম, ঠিক আছে? তাহলে ঘাস লতা পাতা খাইলো, খাওয়ার পরে এইটা এইখানে যে এই যেখানে গিজার্ড আছে না, এই গিজার্ডের মধ্যে যে দাঁত আছে 6টা, এই দাঁত দিয়ে খাবারটাকে ছোট ছোট টুকরা বানাইলো প্রথমে। বানানোর পরে লালা, হ্যাঁ সেলুলোজ জাতীয়, ঘাস লতা পাতার মধ্যে সেলুলোজ থাকে। হ্যাঁ, তাহলে এই খাবারটা ওরা খাইলো, খাওয়ার পরে এইখানে যে গিজার্ড আছে, গিজার্ডের মধ্যে যে দাঁত আছে, এটা দিয়ে ওরা চাবাবে। হ্যাঁ, অল্প একটুখানি শেষ হয়ে গেছে। চাবাইলে খাবারটা হচ্ছে ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই ছোট ছোট টুকরার সঙ্গে এই লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এখান থেকে স্যালাইভাটা সিক্রেট হয়ে এই পর্যন্ত চলে যায়, গেলে ওই লালার সঙ্গে খাবারটা মিশে যায়। স্যালাইভা, লালা, লালা গ্রন্থি থেকে লালা বের হয় না, ওটাকে লালাকে স্যালাইভা বলা হয়। তাহলে খাবারটাকে ছোট টুকরা করলো, এটা যান্ত্রিক পরিপাক, মেকানিক্যাল ডাইজেশন। তারপরে লালার সঙ্গে এটা মিশলো, এটাও যান্ত্রিক। করে খাবারটা এখান থেকে চলে গেল হচ্ছে মেসেন্টেরনে, এইখানে যে মেইনলি পরিপাকটা হবে। আর আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, মুখের ভিতরে যে লালা বা স্যালাইভা ছিল, ওর ভিতরে কি ছিল? মল্টেজ ছিল, আর হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ ছিল। ওখানেও কিছু পরিপাক হইতো, কার্বো স্যালাইভারি অ্যামাইলেজের আরেক নাম টাইম। তাহলে ওই মুখের মধ্যে আমাদের কিছু কার্বোহাইড্রেট ডাইজেস্ট হইতো, ওদের মুখের মধ্যে কোনো ডাইজেস্ট নেই, প্রথম অংশ কোনো, সেকেন্ড অংশে যে ওদের ডাইজেস্ট হওয়া শুরু করবে। তাহলে খাবারটা এই পর্যন্ত যাওয়ার আগে কি হলো? প্রসেসিং হইলো, ছোট ছোট টুকরা হইলো, স্যালাইভার সঙ্গে এটা মিক্সিং আপ হইলো, হয়ে এখান থেকে কোথায় চলে গেল? মেসেন্টেরন। এবার মেসেন্টেরনের যে ইনার ওয়াল, ভিতরের দিকে যে অন্ত আবরণ আছে, এখান থেকে এনজাইম মিশ্রিত হবে, তাই তো? 3 ধরনের খাবার পরিপাকের জন্য এখানে 3 ধরনের এনজাইম বের হবে। কার্বোহাইড্রেটের জন্যে কার্বোহাইড্রেট, শর্করা, এটাকে পরিপাক করার জন্যে হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। কোন এনজাইম? অ্যামাইলেজ এনজাইম কাজ করা শুরু করবে। কার্বোহাইড্রেটটা তখন কিসে পরিণত হবে? গ্লুকোজ। এরপরে ওদের যে ঘাস লতা পাতা যেগুলো খাচ্ছে, ওটার ভিতরে প্রোটিন আছে, প্রোটিন অল্প আছে, কার্বোহাইড্রেট মেইনলি আছে। তো এইটাকে পরিপাক করার জন্যে পেপসিন, কি এনজাইম? তাই পেপসিন না, ভুল হয়ে গেল, ট্রিপসিন। আমাদের আছে পেপসিন, ওদের পেপসিন নেই, ওদের ট্রিপসিন আছে। তাহলে এটা কি হয়ে যাবে? পরিপাক করার পর, ডাইজেস্ট করার পর, প্রোটিনের সিম্পল ফর্মের নাম, লাস্ট মিনিট ইজ গোয়িং অন। এরপরে ফ্যাট, চর্বি, সমস্যা নেই, এটার মাধ্যমে তোমাদের ঘাস প্রোটিন শেষ হবে, এটা আমার ভালো লাগছে। তারপরে এর পরের দিন আমরা ওই দিন আমাদের পড়া থাকবে, শুধু ওই দিন একটু টান দিবানি। হ্যাঁ, আচ্ছা, ফ্যাটের পরে কি আছে? এখানে কাজ করবে যে এনজাইম, তার নাম লাইপেজ। করলে এটা কি হয়ে যায়? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। কি হয়? এইগুলো হলো খাবারের সরল অংশ, সিম্পল ফর্ম। তাহলে এই খাবারগুলো হজম করে এটা ওরা পরিপাক করে ফেললো, করলে এই খাবারটা এখন হচ্ছে ওদের শরীরের বিভিন্ন যে টিস্যু আছে, সেটা ব্লাডের মাধ্যমে সারা শরীরের মধ্যে ছড়ায় যাবে। এখন ব্লাডের মাধ্যমে এই খাবারগুলো ছড়াবে কোথায়? এখানে পরিপাক হচ্ছিল না, এই জায়গায়। এই জায়গা কি ভেদ্য প্রকৃতির না, পারমিয়েবল। এইখান থেকে খাবারের এই যে পরিপাকৃত যে অংশ, এখান থেকে এগুলো বের হয়ে আসবে। এই খাবারগুলো এই জায়গা দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে কোথায় যাবে? চারপাশে কি আছে? রক্ত। ওদের রক্তের নাম কি? হিমোলিম। তাহলে খাবারগুলো কোথায় ছড়ায় যাবে এখন? হিমোলিম্ফের ভিতরে ছড়ায় যাবে। কোথায়? হিমোলিম্ফের ভিতরে এটা খাবারগুলো ছড়ায় যাবে। এখন হিমোলিম্ফে ছড়া যাওয়ার পর এটা কি প্রত্যেক সেলের কাছে হিমোলিম্ফের মাধ্যমে এখন পৌঁছায় যাবে। তাহলে এটা একটা সেলের কাছে পৌঁছায় গেল, গেল তো? এই হিমোলিম্ফের মাধ্যমে এখানে এই খাবারগুলো কোথায় পৌঁছায় গেল? কোষের কাছে।
দেখো এর চারপাশে ছিল হিমোলিম্ফ, এইখান থেকে এই খাবারগুলো হিমোলিম্ফের মধ্যে ছড়ায় গেল। হিমোলিম্ফ ওদের বডির যত সেল আছে সব জায়গায় এখন নিয়ে যাচ্ছে। এটা কি একটা বডির একটা সেল বা কোষ। তাহলে যদি এই পুষ্টিগুলো নিউট্রিশনগুলো এইগুলো যদি এখন হিমোলিম্ফের মাধ্যমে সেলের কাছে যদি পৌঁছায় যায়, তাহলে এই খাবারগুলো পুষ্টি উপাদান নিউট্রিশনগুলো সেলের একটা পার্ট হবে না? এই পার্ট হওয়ার নাম হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। কি নাম? তাহলে পরিপাকৃত খাবারের সরল অংশ বা সিম্পল ফরম্যাট ডাইজেস্টেড ফুড যখন সেলের অংশ হিসেবে প্রোটোপ্লাজমে পরিণত হয়, কিসে? এইগুলো সেলের মধ্যে ঢুকলে এই খাবারগুলো হিমোলিম্ফের মাধ্যমে যদি সেলের মধ্যে ঢোকে তাহলে কি প্রোটোপ্লাজম হয়ে যাবে না এগুলো? তাহলে এই খাবারের সারাংশগুলো সেলের প্রোটোপ্লাজমে পরিণত হয়, এটাকে বলা হয় অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। অ্যাসিমিলেশন বা এই আত্মীয়করণ না, কিন্তু আত্মীয়করণ, আত্মীকরণ, এটাকে আত্মীকরণ বলে। ব্যাস, এইভাবে ওদের খাবারটা পরিপাক হয়। আর খাবার পরিপাক হওয়ার পরে এবার বাকি অংশটা যেগুলো পরিপাক হয় না এগুলো কোথায় যাবে? কোলনে, ইলিয়ামে যাবে আগে, তারপর কোলন থেকে কি হয়? পানি শোষণ হয়, এগুলো পরিপাকের অংশ। শোষণ হওয়ার পরে খাবারের টুকরাগুলো যেগুলো পরিপাক হয় নাই এগুলো ওই যে হচ্ছে মল আকারে ছোট ছোট মানে ক্রিস্টাল, তোমরা দেখছো না ওই যে তেলাপোকার হচ্ছে যে মলটা দেখছো, ওদের স্টুল ছোট ছোট দানার মতো, দেখো নাই? হ্যাঁ, লাইপেজ, লাইপেজ। তাহলে এই খাবারগুলো ক্রিস্টাল হিসেবে, কারণ এখান থেকে যখন ওয়াটার অ্যাবজর্ব করে নেওয়া হয় তখন এই খাবারগুলো ছোট ছোট ক্রিস্টালের মতো টুকরায় পরিণত হয়, দলার মতো হয়ে যায়, ছোট ছোট টুকরা হয়ে যায়, দানাদার মতো বস্তুতে পরিণত হয়। ওইটা মল আকারে দেহের বাইরে, এই যে প্রথমে রেকটামের মধ্যে আসে, তারপরে এনাস দিয়ে বডির বাইরে বের হয়। ঠিক আছে? তাহলে আমরা এই প্রসেসটা একটু 3 মার্কের জন্য পড়বা। আর এতক্ষণ যেগুলো আমরা বগর করলাম বিভিন্ন অংশ নিয়ে 3টা পার্ট, এইগুলো পুরোটা এমসিকিউ। হ্যাঁ, যেগুলো খাতায় লিখছো জাস্ট ওইগুলো পড়বা, পড়লে তোমাদের পরিপাক থেকে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আগামী দিন আসো, পরিপাক থেকে আগে করে এমসিকিউ ধরবো, তারপরে আমরা কি শুরু করবো বলো তো? রুই মাছ। রুই মাছের মধ্যে অল্প পড়া 2টা লেকচারে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ।